আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো R1C1 রেফারেন্স স্টাইল। এই R1C1 রেফারেন্স স্টাইল কি এবং এর বৈশিষ্ট্য কি, এই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। R1C1 বলতে বোঝায় রো 1 কলাম 1। দেখুন, আমাদের কার্সর যখন এই সেলটাতে থাকে অর্থাৎ A1 নাম্বার সেলে থাকে, এক্ষেত্রে আমাদের A হচ্ছে কলাম এবং 1 হচ্ছে রো। এদের কম্বিনেশনে A1 গঠিত হয়। এক্সেলে কলাম হেডিংগুলোকে ABCD এভাবে দ্বারা ডিনোট করা থাকে। যদি আমরা লাস্ট কলামে আসি, লাস্ট কলামে আসার জন্য আমরা কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করলে লাস্ট কলামে চলে যাওয়া যাবে। XFD এটা হচ্ছে এক্সেল 2007 বা তার পরবর্তী ভার্সনের সর্বশেষ কলাম সংখ্যা। এক্ষেত্রে XFD এটা কিন্তু কোনো রোমান সংখ্যা নয়। এই ক্ষেত্রে XFD এটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটগুলোর একটা সুশৃঙ্খল কম্বিনেশন। এখন এটা কি করে বোঝা যাবে যে XFD দ্বারা কতটা কলাম বোঝাচ্ছে? এটা এখান থেকে বোঝার কোনো উপায় নেই। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, তা হচ্ছে এক্সেলের এই অফিস বাটনে যেতে হবে। এই অফিস বাটনে যাওয়ার পরে তারপর এক্সেল অপশন এটাতে ক্লিক করলে তারপরে এই ডায়লগ বক্সটা ওপেন হবে। এখানে এই ফর্মুলা এটাতে ক্লিক করলে এখানে একটা লেখা শো করছে R1C1 রেফারেন্স স্টাইল। এটা আনচেক করা রয়েছে। যদি আমরা এটাকে চেক মার্ক করে দেই, চেক মার্ক করে দেওয়ার পরে তারপর যদি আমরা ওকে করি, তাহলে দেখুন তখন কলামগুলো আর ABCD এভাবে থাকছে না, তখন কলামগুলোর স্টাইলগুলোর নাম্বারে পরিণত হয়ে যাচ্ছে। এখন এক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এক্সেল 2007 বা তার পরবর্তী ভার্সনগুলোতে সর্বশেষ কলাম সংখ্যা হচ্ছে 16,384। অর্থাৎ একটা স্প্রেডশিটে 16,384টা কলাম রয়েছে। আমরা প্রথম কলামে ফিরে আসি, কন্ট্রোল লেফট অ্যারোতে প্রেস করলে আমরা প্রথম কলামে ফিরে আসব। দেখুন এখানে আর ABC এভাবে নেই, এখানে 1 2 3 এভাবে চলে আসছে। যখন আমাদের R1C1 রেফারেন্স স্টাইলটা না ছিল, তখন আমাদের এখানে A1 শো করছিল, কারণ আমরা এখানে প্রথম সেলটা সিলেক্ট করেছিলাম, যে কারণে এখানে A1 শো করছিল, A নাম্বার কলাম 1 নাম্বার রো। কিন্তু এখন এখানে শো করছে R1C1 এই স্টাইল। এই যে স্টাইলটা, এই স্টাইলটাকেই বলা হয় R1C1 রেফারেন্স স্টাইল। আর সাধারণত বাই ডিফল্ট যে স্টাইলটা সেট করা থাকে সেটা হচ্ছে A1 স্টাইল, অর্থাৎ কলাম A এবং রো হচ্ছে 1। তাহলে চলুন আমরা একটু দেখি এই R1C1 রেফারেন্স স্টাইলের কি কি বৈশিষ্ট্য রয়েছে। কার্যক্ষেত্রে A1 এবং R1C1 এই রেফারেন্স স্টাইল দ্বয়ের মধ্যে কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করে আসি। তো চলুন আমরা একটু দেখি। R1C1 রেফারেন্স স্টাইল বোঝার জন্য আমরা এখানে দুটো টেবিল ক্রিয়েট করে রেখেছি। দুটো টেবিলে আমরা এই তিনটা ভ্যালুয়ের যোগফল এখানে লিখে রেখেছি, আবার এই তিনটা ভ্যালুর যোগফল এখানে লিখে রেখেছি, আবার এখানে আমরা এই ভ্যালুদের যোগফল এখানে লিখে রেখেছি। দ্বিতীয় টেবিলে আমরা সেম কাজটাই করেছি, তবে দ্বিতীয় টেবিলে আমরা অ্যাবসোলুট সেল রেফারেন্স ব্যবহার করেছি, প্রথম টেবিলে আমরা রিলেটিভ সেল রেফারেন্স ব্যবহার করেছিলাম। এবার আমরা দেখব R1C1 স্টাইল এবং A1 স্টাইলের মধ্যে কি সামঞ্জস্য বা কি পার্থক্য রয়েছে। R1C1 এর বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেই সেলটিতে ফর্মুলা লিখব, ওই সেলটিতে যেই সেল রেফারেন্সগুলো ব্যবহার করব, ওই সেল রেফারেন্স এই অ্যাক্টিভ সেল থেকে কতটুকু দূরে আছে এইগুলো শো করবে। যেমন ধরুন এখানে আমরা ফর্মুলাটা লিখেছি C4 আপ টু D6, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা ফর্মুলাটা লিখেছি। এখন আমরা যেহেতু এই সেলটিতে আমরা ওই ফর্মুলাটা লিখেছি C4 আপ টু D6, তাহলে সেই ক্ষেত্রে R1C1 রেফারেন্স স্টাইল এখান থেকে কাউন্টিং শুরু করবে। অর্থাৎ যদি এখান থেকে আপে যায় তাহলে রো মাইনাস হবে, যদি এখান থেকে বামে যায় তাহলে কলাম মাইনাস হবে, যদি ডাউনে আসে তাহলে রো প্লাস হবে, আবার যদি ডানে যায় তাহলে কলাম প্লাস হবে। তো যেহেতু আমরা এখান থেকে ফর্মুলা লেখা শুরু করেছি C4, এর অর্থ হচ্ছে 3টা স্টেপ আপে এবং 2টা স্টেপ বামে। সো এখানে এটা হবে R-3 এবং C-2, এই অংশটুকু হলো C4। আর D6 বুঝাবে এখান থেকে একটা স্টেপ উপরে একটা স্টেপ বামে। তবে যদি এমন হয় যে ফর্মুলাটি যেই রোতে রয়েছে রেফারেল সেলগুলোও একই রোতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে রো এর বেলায় কোনো ডিস্টেন্স শো করবে না, অর্থাৎ শুধু আর শো করবে। যেমন ধরুন আমরা এখানে যে ফর্মুলাটি লিখেছি, এখানে লিখেছি C4 প্লাস D4, অর্থাৎ এই সেলটা প্লাস এই সেলটা। এখন দেখুন আমরা যেই সেলটাতে ফর্মুলা লিখেছি
এই সেলটা এবং রেফারেল সেল দুটো একই রোতে অবস্থিত। তো সেই ক্ষেত্রে আমরা যখন R1 C1 স্টাইলে লিখব তখন আর এর বেলায় কোনো ডিস্টেন্স শো করবে না, শুধু কলামের বেলায় ডিস্টেন্স শো করবে, কারণ এটা সেম কলামে নয়। আবার যদি আমরা এই কলামে দেখি তাহলে এখানে রয়েছে এই সেল তিনটার যোগফল, এই সেল তিনটা একই কলামে রয়েছে, যে কারণে এই ফর্মুলার ক্ষেত্রে এখানে কলামের বেলায় কোনো ডিস্টেন্স শো করবে না, তবে রো ভিন্ন থাকার কারণে আর এর ভিন্ন ভিন্ন ডিস্টেন্স শো করবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা R1 C1 রেফারেন্স স্টাইলে যাই। আমরা এই অফিস বাটনে ক্লিক করলাম, তারপরে এক্সেল অপশন, এখান থেকে ফর্মুলা, এখানে যাওয়ার পর তারপর R1 C1 রেফারেন্স স্টাইল, এটাতে ক্লিক করার পর তারপর যদি ওকে দেই তাহলে আমাদের R1 C1 রেফারেন্স স্টাইলটা কমপ্লিট হয়ে গেল। দেখুন প্রথমে আমরা এই ফর্মুলাতে আসি, আমরা এই ফর্মুলা অ্যানালাইসিস করে দেখি। দেখুন এই ফর্মুলাটা ছিল সাম এই সেল থেকে এই সেল পর্যন্ত, তাহলে এই সেলটার রেফারেন্স হচ্ছে R-3 এবং C-2, তার মানে হচ্ছে R-3 বলতে 3টা স্টেপ উপরে আর C-2 বলতে 2টা স্টেপ বামে। এই হলো এই সেলটার ডিস্টেন্স। এরপরে এই সেল পর্যন্ত আমাদের যোগফল রয়েছে, তাহলে এই সেলটা হচ্ছে R-1 এবং C-1, যে কারণে দেখুন এখানে R-1 C-1 শো করছে। এবার যদি আমরা একটু এই ফর্মুলাটিতে আসি তাহলে দেখুন এই ফর্মুলাটি যেই সেলে লেখা ছিল এদের রেফারেল সেলগুলোও একই রোতে অবস্থিত থাকার কারণে এখানে আর এর কোনো ডিস্টেন্স শো করেনি, কিন্তু সি এর বেলায় -2 শো করছে, অর্থাৎ এখানে কলাম 2টা স্টেপ বামে। এর পরের অংশে আর এর বেলায় কোনো ডিস্টেন্স শো করেনি, কিন্তু সি এর বেলায় -1 শো করছে, অর্থাৎ এই সেলটা একটা স্টেপ বামের সেল। এভাবে করে বাকি ফর্মুলাগুলো একই রকমের রয়েছে। এবার আমরা একটু এটাতে আসি। দেখুন এখানে যে ফর্মুলাটি ছিল তা হলো এই 3টা সেলের যোগফল। তো যেহেতু এই 3টা সেল একই কলামে রয়েছে, যে কারণে এখানে কলামের বেলায় কোনো ডিস্টেন্স শো করেনি, শুধু সি শো করছে, কিন্তু রো এর বেলায় ডিস্টেন্স শো করছে, অর্থাৎ এটা -3। আবার এটা হচ্ছে -1, এখানে দেখুন এখানে রো -1, কিন্তু কলামের বেলায় কোনো ডিস্টেন্স শো করেনি। কিন্তু A1 স্টাইলে সেল এর অবস্থান অবশ্যই শো করবে, তাতে ফর্মুলা সেম রোতে হোক বা সেম কলামে হোক। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, যখন আমরা A1 স্টাইলে ছিলাম তখন আমাদের এখানে যে ফর্মুলাটা ছিল তা হলো C4 প্লাস D4, আবার এটাতে ছিল C5 প্লাস D5, কিন্তু দেখুন এই ক্ষেত্রে R1 C1 রেফারেন্স স্টাইলে সেম ফর্মুলাই এখানে শো করছে। দেখুন এখানে RC-2 RC-1, তারপর আরেকটা স্টেপ নিচে আসি তাতেও সেম ফর্মুলা, আবার আরেকটা স্টেপ নিচে আসি তাতেও সেম ফর্মুলা। আবার যদি এখানে আসি তাহলে দেখুন এখানে যে ফর্মুলা শো করছে, যদি আমরা একটা স্টেপ ডানে যাই তাতেও সেম ফর্মুলাই শো করছে। এর মূল কারণ হচ্ছে যেই সেলটাতে ফর্মুলা লেখা রয়েছে এই সেলটা থেকে ডিস্টেন্স, এটা হচ্ছে মূল কারণ। মোট কথা হচ্ছে R1 C1 রেফারেন্স স্টাইল হলো যেই সেলটাতে ফর্মুলা লেখা রয়েছে রেফারেল সেলগুলো ওই সেলটা থেকে কত স্টেপ দূরে রয়েছে এই দূরত্বটা শো করে। আর A1 স্টাইল ফর্মুলা যেখানেই লেখা থাকুক না কেন ওই ফর্মুলায় রেফারেল সেলগুলোর পজিশন শো করে। এবারে আসি অ্যাবসোলুট সেল রেফারেন্সে। অ্যাবসোলুট সেল রেফারেন্সের বেলায় A1 স্টাইল এবং R1 C1 স্টাইলের বৈশিষ্ট্যগুলো সেম, অর্থাৎ A1 স্টাইল যেমন সেল এর অবস্থানগুলো নির্দেশ করে, অ্যাবসোলুট সেল রেফারেন্সের বেলায় R1 C1 স্টাইল ঠিক তদ্রূপ সেল এর অবস্থানগুলো নির্দেশ করে। যেমন ধরুন আমরা এখানে যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম এই টেবিলে এখানে যে ফর্মুলাগুলো লিখেছিলাম এই ফর্মুলাগুলো ছিল এই 3টা সেল এর যোগফল ছিল এখানে, আবার এই 3টা সেলের যোগফল ছিল এখানে, আর এখানে ছিল এই দুটো সেলের যোগফল, এখানে ছিল এই দুটো সেলের যোগফল, এভাবে ছিল। এখন আমরা দেখি এই ফর্মুলাতে ক্লিক করে দেখি যে আমাদের এখানে কি শো করছে। এখানে আমাদের শো করছে দেখুন R13C3, অর্থাৎ এই সেলটা হচ্ছে 13 নম্বর রো এবং 3 নম্বর কলাম, যে কারণে এখানে R13C3 শো করছে, প্লাস এই সেলটা R14C3, প্লাস এই সেলটা R15C3, এইগুলো শো করছে। আবার ঠিক এখানে আসুন, দেখুন এখানেও R13C3 প্লাস R13C4 শো করছে, অর্থাৎ A1 স্টাইলে যেভাবে সেলের পজিশনগুলো শো করতো এখানেও সেলের পজিশনগুলোই শো করছে, তবে R1 C1 স্টাইলে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যখন রিলেটিভ সেল রেফারেন্স এসেছিলাম তখন দেখুন এখানে আমাদের ডিস্টেন্সটা স্কোয়ার ব্র্যাকেট বা যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলে থাকি ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিস্টেন্সটা শো করেছিল, কিন্তু যখন অ্যাবসোলুট সেল রেফারেন্স ব্যবহার করেছি তখন কোনো থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট এখানে শো করেনি, কারণ এখানে আমাদের কোনো ডিস্টেন্স শো করছে না।
এখানে শো করছে শুধুমাত্র সেলের অবস্থান, সেলের পজিশন, যেটা কিনা A1 স্টাইলেরও বৈশিষ্ট্য। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে R1 C1 রেফারেন্স স্টাইলটা এটা তো একটা জটিল প্রক্রিয়া, তো এটা কেন আমরা ব্যবহার করব? আসলে আমরা R1 C1 রেফারেন্স স্টাইলটায় অভ্যস্ত নই, যে কারণে R1 C1 রেফারেন্স স্টাইলটা আমাদের কাছে জটিল প্রক্রিয়া মনে হয়। তবে R1 C1 রেফারেন্স স্টাইলের কিছু সুবিধা রয়েছে। যেমন ধরুন, VBA কোড লেখার সময় এই R1 C1 রেফারেন্স স্টাইলটা অনেক সুবিধা দিয়ে থাকে। আবার কিছু কিছু ফর্মুলায় R1 C1 রেফারেন্স স্টাইল ব্যবহার করে রেজাল্টগুলো খুব সহজেই পাওয়া যায়। আমরা যখন ইন ফিউচারে এই ধরনের কোনো ফর্মুলা নিয়ে আলোচনা করব যেখানে R1 C1 রেফারেন্স স্টাইল ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমরা দু ধরনের এক্সাম্পল দিয়ে দেখাবো যে R1 C1 রেফারেন্স স্টাইলটা কতটা সুবিধাজনক আর A1 রেফারেন্স স্টাইলটা কতটা সুবিধাজনক। এই বিষয়গুলো আমরা ইন ফিউচারে যখন কোনো ফর্মুলা নিয়ে আলোচনা করব যেখানে R1 C1 রেফারেন্স স্টাইল অ্যাপ্লাই করা যাবে, সেখানে আমরা দেখাবো। তো R1 C1 রেফারেন্স স্টাইল নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।